নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কিসের কাউন্টডাউন? ভোটের না এসআইআর? এসআইআর শেষ হতে চলেছে 16 তারিখে, একেবারে সমাপ্ত হয়ে যাবে। তারপর স্ক্রুটনি, তারপরে খসড়া তালিকা সংশোধন করে বাকি সমস্ত কিছু প্রকাশিত হবে এবং তারপর কিন্তু ভোট গণনা। এবং যত দিন যাচ্ছে তত কিন্তু ভারত চেপে বসেছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিরোধী দলনেতা, তিনি যেভাবে একাধারে বক্তব্য রাখছেন, আবার ঠিক অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, তৃণমূলের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও কিন্তু লাগাতার আক্রমণ করে চলেছেন। আক্রমণ কিন্তু এখনো বন্ধ হয়নি। আর তার মাঝে আমরা দেখতে পেলাম অভিষেক ব্যানার্জি তার মেয়েকে নিয়ে চলে গেলেন আমেরিকাতে। প্রশ্ন হচ্ছে, কেন? এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বাংলার ভবিষ্যৎ কিন্তু অনুজ্জ্বল। বাংলার ভবিষ্যৎ কিন্তু একেবারে খাদের ধারে এসে দাঁড়িয়ে আছে, যতক্ষণ না এই সরকারকে ঠেলে ফেলা যাবে। এই সরকার মানে টিএমসির সরকার, তৃণমূল কংগ্রেসের সরকারকে যতক্ষণ না ফেলা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই চলতে থাকবে। বাংলাতে আমরা কি দেখছি? বাংলাতে আমরা দেখছি একমাত্র স্টেট যারা এসআইআর এর প্রতিবাদ করছে, যারা এসআইআর নিয়ে তীব্র আক্রমণ করছে, যারা নির্বাচন কমিশনকেও মানতে চাইছে না, নানান ভাবে গালি গালাজ করা হচ্ছে। এমন শুধু তাই নয়, যে সমস্ত বিএলওরা মারা গেছেন তাদের পরিবারের কাছে দাঁড়াবার জন্য অভিষেক ব্যানার্জি, দলের সেনাপতি, তিনি পৌঁছে যাচ্ছেন। এমনকি বলা হচ্ছে যে আর্থিক সাহায্য থেকে যা সহযোগিতা লাগবে সমস্ত সহযোগিতা তাদেরকে করা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএলওরা যে মারা যাচ্ছে কাজের চাপে, এই ধরনের মৃত্যু কিন্তু বাংলাতে এটা প্রথম নয়, এর আগেও হয়েছে। তখন কিন্তু আমাদের এই সেনাপতি বলুন আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলুন, তারা কিন্তু কেউ তাদের পাশে দাঁড়ায়নি। আমরা সারদা কাণ্ডে কি দেখে 2011-র পর যখন সারদা কাণ্ড প্রকাশ্যে এলো, মমতা ব্যানার্জির বাড়ির দিকে গিয়ে সাধারণ মানুষ গিয়ে ঘেরাও করলো, সেই সময় থেকে যদি আমরা দেখি যে 170 জনের ওপর মানুষ কিন্তু সারদাতে মারা গেছে, যেখানে এজেন্টের কাজ করতো যারা, বিভিন্ন ইনভেস্টার, তারা তাদের জীবন দিয়ে গেছেন পৃথিবীর বুকে, বাংলার বুকে। কিন্তু সেই সময় আমরা একবারও কি দেখেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত উদ্গ্রীব? তাদের পাশে দাঁড়ালেন না কেন? কিসের জন্য? তার একটাই কারণ, কুণাল ঘোষ স্পষ্টত বলে দিয়েছিলেন যে সারদা থেকে সব থেকে বেশি বেনিফিশিয়ারি যিনি হয়েছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর কেউ নয়, একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তাই মমতা ব্যানার্জি জানেন যে যদি তদন্ত ঠিকঠাক করে হয় তাহলে কিন্তু মমতা ব্যানার্জির জেল যাত্রা নিশ্চিত। তাই কোনো অবস্থাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাননি সারদা মামলাতে কোনো রকমের ঠিকঠাক করে তদন্ত হোক, এবং সেই কারণে সিবিআই বলুন আর ইডি বলুন, তদন্ত কিন্তু মাঝপথে মুখ থুবড়ে পড়ে আছে। কোনো রকমের কোনো তদন্ত সেইভাবে কিচ্ছু হয়নি, শুধু লুট রাজ হয়েছে। এবং সেটা করেছেন কে? মমতা ব্যানার্জি, একমাত্র দায়ী যিনি, নিজে সব থেকে বেশি বেনিফিশিয়ারি সারদা কাণ্ডে। এরপর যদি আমরা দেখি দর্শক, তাহলে দেখবো নারদা কাণ্ড যখন প্রকাশ্যে এসেছিল, আমরা প্রত্যেকের মনে আছে যে কাদের কাদের ছবি ভেসে এসছিল, কাদের কাদেরকে ডাকা হয়েছিল। কিন্তু কি হয়েছে? নারদা মামলা ঢাকনা চাপা পড়ে বসে আছে। রোজভ্যালি কাণ্ড সেম পরিস্থিতি। এমনকি রোজভ্যালি কাণ্ডে যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকা ফেরত দেওয়ার জন্য কোর্টের সিদ্ধান্ত আছে, কোর্ট রায় দিয়েছে, একটা কমিটি তৈরি করে দিয়েছে, সেই কমিটিও জালিবাজি করছে। ভাবুন তাহলে, সেই কমিটিও ঠিকঠাক করে টাকা দিতে পারছে না, অডিট রিপোর্টে অসঙ্গতি, নানান রকমের ভুল, জালিবাজি। রোজভ্যালি হয়ে গেল,
এরপর চলে এলো বহু চর্চিত এই শিক্ষা দুর্নীতি। শিক্ষা দুর্নীতিতে আমরা কি দেখলাম? পার্থ চ্যাটার্জি, প্রাক্তন মন্ত্রী, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক, তিনিও জেলে রইলেন 3.5 বছর। তারপর তিনি অবশ্য ছাড়া পেয়ে গেছেন। শিক্ষামন্ত্রী ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। এইরকম কত মন্ত্রীরা আছে যারা জেলে গেছেন, কত বিধায়ক আছে যারা জেলে গেছেন শিক্ষা ক্ষেত্রে। আমরা দেখলাম কি তারপরে দমকল, তারপরে গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ এ, এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নবান্নতেও এই দুর্নীতি একেবারে ছেয়ে আছে। এবং সেই দুর্নীতি হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মানে মমতা ব্যানার্জি নিজে জানেন যে দুর্নীতিটা হচ্ছে এবং সেই দুর্নীতিকে তিনি প্রমোট করেছেন। তাই এই রকম দুর্নীতি কিন্তু পশ্চিমবঙ্গে হয়েছে, তার বিচার কোথায়? আমরা যদি দেখি আর.জি. কর কাণ্ডে মেয়েটি মারা গেল, তার অপরাধ কি? তার অপরাধ হচ্ছে তিনি জেনে গেছিলেন যে আর.জি. করের ভেতরে কি ধরনের পলিটিক্স চলে আর কি ধরনের চোরা কারবারি থেকে শুরু করে সমস্ত কিছু যা যা চালানো যায় সমস্ত কিছু আর.জি. কর থেকে চলতো। তাই তাকে কি করা হলো? রেপ করে তাকে মেরে দেওয়া হলো, এবং সেই মৃত্যুরও কিনারা কিন্তু হলো না এখনো পর্যন্ত। তো দর্শক, এই রকম যদি আমরা দেখি, তারপরে বালি খাদান, পাথর খাদান, বালি চুরি, পাথর চুরি, আবাস যোজনা চুরি, রাস্তা সড়ক যোজনা চুরি, বিভিন্ন ক্ষেত্রে যে চুরি, সেই চুরি চলতেই থাকলো, চলতেই থাকলো, চলতেই থাকলো। অবশেষে আমরা কি দেখলাম? ওয়াকফ বিল নিয়ে একেবারে চিৎকার চেঁচামেচি, ওয়াকফ বিল করতে দেব না, ওয়াকফ বিল করতে দেব না, ওয়াকফ বিল করতে দেব না। সেই ওয়াকফ বিলকে সিলমোহর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসআইআর করতে দেব না, এসআইআর করতে দেব না, এসআইআর করতে দেব না, অথচ নিজেই ফর্ম তুলে নিয়ে রেডি হয়ে গেছেন। এমনকি শুধু তার যারা মন্ত্রিসভার সদস্যরা আছেন তারাও ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে জমা করে দিয়েছেন। তো এই যে পুরো বিষয়টা, এই বিষয়টা থেকে একটা জিনিস তো পরিষ্কার, একটা জিনিস তো স্পষ্ট, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলেন সেটা তিনি করেন না, আর যেটা করেন সেটা তিনি বলেন না। তাই এই না বলাটা যখনই তিনি করে দেন তখনই কিন্তু বাংলার জন্য বিরাট বিরাট ক্ষতি, এবং সেই ক্ষতি কিন্তু পশ্চিমবঙ্গের জন্য তিনি ইতিমধ্যে করে ফেলেছেন। এবং যেভাবে বাংলার রাজনীতিতে একেবারে কাদা ছোড়াছড়ি চলছে, এই জিনিসও কিন্তু আমরা কখনো দেখতে পাইনি, যে এইভাবে কাদা ছোড়াছড়ি, লোকের বিরুদ্ধে কাদা ছোড়া, একজন লোককে বলছে তো আরেকজন লোক গালাগাল করছে। সোশ্যাল মিডিয়ায় যারা নিউজ করছেন তারাও এই টাইপেরই করছেন, শুধুমাত্র ভিউয়ার্স পাওয়ার জন্য, শুধুমাত্র সাবস্ক্রাইব পাওয়ার জন্য। এ কি বলছে, ও কি বলছে, ও কি বলছে, এ কি বলছে। এটা কোনো নিউজ হচ্ছে? এটা কোনো সংবাদ? কিন্তু এই জিনিসই বর্তমানে চলছে। শাসকের বিরুদ্ধে থাকা মানে বিজেপি, আর বিজেপির বিরুদ্ধে থাকা মানে শাসক, এই হয়ে গেছে পুরো বিষয়টা। এবং এই বিষয়টাই কিন্তু রাজ্যে একেবারে ঘুরপাক খাচ্ছে, যার থেকে কেউ কিন্তু বেরোতে পারছে না। তাই দর্শক, আমরা যেটা আপনাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে যে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এসআইআর এর যে খসড়া, মানে প্রথম যে তালিকা, ভোটার লিস্ট, সেটা কিন্তু 16 তারিখে শেষ হয়ে যাচ্ছে, এবং তারপরে পরে কিন্তু সেটা প্রকাশিত হবে। এবং তারপর যদি আমরা দেখি যে ভুল ভ্রান্তিগুলো থাকবে সেগুলোর জন্য হিয়ারিং হবে, হিয়ারিং হওয়ার পর যেগুলো ঠিক থাকবে সেগুলো ঠিক জায়গায় আবার চলে আসবে, যেগুলো ঠিক থাকবে না সেগুলো কিন্তু ঠিক জায়গায় থাকবে না। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ খবর। এবং এই সংবাদের ফলে, মানে এই যে এসআইআর, এই এসআইআর করতে দেব না বলে যারা বলছিলেন যে এসআইআর করতে দেব না, তারা কিন্তু এখন বিপদের মুখে পড়ে আছেন। কারণ যা বোঝা যাচ্ছে তাতে কিন্তু এসআইআর করে একটা সাকসেসের জায়গায় চলে যাচ্ছে ভারত সরকার, নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যদি সাকসেস হয় তাহলে তৃণমূল কংগ্রেসের দুর্দশা একেবারে নিশ্চিত।
দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।